আগুনের শহর 1942 সালের শীত। ভলগা নদীর তীরে একটি শহর জ্বলছে। বাড়ি জ্বলছে, কারখানা জ্বলছে, মানুষ জ্বলছে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। দিনের আলো যেন শহরে পৌঁছাতে ভয় পাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি আগুন নয়। ভয়ঙ্কর বিষয়টি হল এই শহর থেকে কেউ পালিয়ে যাচ্ছে না, বরং হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের ভেতর আরও গভীরে প্রবেশ করছে। কারণ এই শহরের নাম স্ট্যালিনগ্রাদ। আর পৃথিবীর দুই সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখানে একে অপরকে হত্যা করতে এসেছে। কল্পনা করুন, আপনি একটি ভাঙা বাড়ির বেসমেন্টে বসে আছেন। তাপমাত্রা -30 ডিগ্রি। আপনার কাছে খাবার নেই, পানি নেই। আপনার চারপাশে মৃতদেহ পড়ে আছে। উপরে গোলাগুলি চলছে। প্রতিটি পদক্ষেপ মানেই মৃত্যু। এবং আপনি জানেন বাইরে যে সৈন্যরা রয়েছে তারাও আপনার মতোই ক্ষুধার্ত, ঠান্ডায় কাঁপছে এবং বেঁচে থাকার জন্য মরিয়া। তবুও কেউ আত্মসমর্পণ করছে না, কেউ পিছু হটছে না। কারণ এখানে শুধু একটি শহরের জন্য যুদ্ধ হচ্ছিল না, এখানে যুদ্ধ হচ্ছিল অহংকারের, ক্ষমতার এবং দুই স্বৈরশাসকের ইচ্ছাশক্তির। একদিকে ছিলেন জার্মানির নেতা অ্যাডলফ হিটলার, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্ট্যালিন। দুজনেই বিশ্বাস করতেন স্ট্যালিনগ্রাদ হারানো মানে যুদ্ধ হারানো। ফলে একটি শহর পরিণত হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কসাইখানা। পরবর্তী কয়েক মাসে এই শহরে 2 মিলিয়নেরও বেশি মানুষ নিহত, আহত বা নিখোঁজ হবে। সম্পূর্ণ রাস্তাগুলো মৃতদেহে ভরে যাবে। সৈন্যরা কখনো কখনো একই ভবনের ভিন্ন ভিন্ন তলায় অবস্থান নেবে। একতলায় জার্মান, দোতলায় সোভিয়েত, তৃতীয় তলায় আবার জার্মান। একটি সিডির জন্য দিনব্যাপী যুদ্ধ চলবে। একটি ঘরের জন্য শত শত মানুষ মারা যাবে। এবং শীঘ্রই সৈন্যরা এই যুদ্ধের একটি নতুন নাম দেবে, রাইটেনক্রেইগ, ইঁদুরের যুদ্ধ। কারণ ধ্বংসস্তূপের ভেতর মানুষও ইঁদুরের মতো লুকিয়ে, হামাগুড়ি দিয়ে হঠাৎ আক্রমণ করে বেঁচে থাকার চেষ্টা করছিল। কিন্তু প্রশ্ন হল, কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী নাৎসি জার্মানি এই শহরে এসে আটকা পড়ল? কেন হিটলার এই শহর দখল করাকে এত গুরুত্বপূর্ণ মনে করেছিলেন? কেন স্ট্যালিন আদেশ দিয়েছিলেন এক পা ও পিছু হটা যাবে না? এবং কিভাবে স্ট্যালিনগ্রাদের ধ্বংসস্তূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরো গতিপথ বদলে দিল? উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে আরও 1 বছর আগে, 1941 সালের গ্রীষ্মে, যখন ইউরোপের আকাশে নাৎসি সাম্রাজ্য প্রায় অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছিল। আর কেউ তখনও বুঝতে পারেনি সোভিয়েত ইউনিয়নের বিশাল সমভূমির গভীরে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ তাদের জন্য অপেক্ষা করছে। অপারেশন বারবারোসা, পূর্বের দিকে অগ্রযাত্রা। 22 জুন 1941। ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। সোভিয়েত ইউনিয়নের পশ্চিম সীমান্তে নিস্তব্ধতা বিরাজ করছিল। হঠাৎ আকাশ কেঁপে উঠল। হাজার হাজার কামান একসঙ্গে গর্জে উঠল। মুহূর্তের মধ্যে সীমান্ত জুড়ে আগুন ছড়িয়ে পড়ল। জার্মান বোমারু বিমানগুলো সোভিয়েত বিমানঘাঁটিগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। মাটিতে দাঁড়িয়ে থাকা শত শত সোভিয়েত বিমান ধ্বংস হয়ে গেল উড্ডয়নের আগেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে শুরু হল সবচেয়ে বড় সামরিক অভিযান। এর নাম অপারেশন বারবারোসা। প্রায় 30 লক্ষ জার্মান সৈন্য, 3,500-এর বেশি ট্যাঙ্ক, 7,000-এর বেশি কামান, প্রায় 3,000 যুদ্ধবিমান। এবং তাদের সঙ্গে ছিল রোমানিয়া, হাঙ্গেরি, ফিনল্যান্ড ও ইতালির বাহিনী। এত বিশাল সেনাবাহিনী পৃথিবী আগে কখনো দেখেনি। হিটলারের পরিকল্পনা ছিল সহজ, খুব দ্রুত আঘাত, দ্রুত অগ্রগতি, তারপর সোভিয়েত রাষ্ট্রের সম্পূর্ণ পতন। হিটলার বিশ্বাস করতেন সোভিয়েত ইউনিয়ন একটি কি দুর্বল দৈত্য, একটি লাথিই যথেষ্ট হবে, সবকিছু ভেঙে পড়বে। কিন্তু ইতিহাস প্রায় অহংকারকে ক্ষমা করে না। অ্যাডলফ হিটলারের চোখে পূর্ব ইউরোপ ছিল শুধুই ভূখণ্ড নয়, এটি ছিল একটি স্বপ্ন, লেবেন্সরায়ামকে, অর্থাৎ জার্মান জনগণের জন্য নতুন বসবাসের স্থান। তিনি মনে করতেন জার্মান জাতির ভবিষ্যৎ নির্ভর করছে পূর্বের বিশাল ভূমি দখলের উপর। সোভিয়েত ইউনিয়নের উর্বর কৃষিজমি, তেলের খনি, শিল্পাঞ্চল, সবকিছুই নাৎসি সাম্রাজ্যের অংশ হতে হবে।
আর এই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা ছিল জোসেফ স্ট্যালিনের সোভিয়েত ইউনিয়ন। তবে এক অদ্ভুত বিষয় ছিল, মাত্র 2 বছর আগেও জার্মানি এবং সোভিয়েত ইউনিয়ন ছিল আনুষ্ঠানিকভাবে মিত্র। 1939 সালে 2 দেশ স্বাক্ষর করেছিল মোলোটভ-রিবেন্ট্রপ চুক্তি, একটি আক্রমণ চুক্তি। বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল। 2 আদর্শিক শত্রু, নাৎসিবাদ এবং কমিউনিজম, সাময়িকভাবে হাত মিলিয়েছিল। কিন্তু এই শান্তি ছিল ক্ষণস্থায়ী। হিটলার কখনো স্ট্যালিনকে বিশ্বাস করেননি, আর স্ট্যালিনও জানতেন একদিন না একদিন যুদ্ধ হবেই। তবুও যখন আক্রমণ শুরু হল, স্ট্যালিন কয়েক ঘন্টা বিশ্বাসই করতে পারেননি যে হিটলার সত্যিই চুক্তি ভেঙে আক্রমণ করেছে। প্রথম কয়েক সপ্তাহ ছিল বিপর্যয়কর। জার্মান ব্লিৎজক্রিয়েগ বা বজ্রগতির যুদ্ধ কৌশল সোভিয়েত প্রতিরক্ষা লাইনকে চূর্ণবিচূর্ণ করে দেয়া। বিশাল বিশাল সোভিয়েত সেনাদল ঘেরাও হয়ে যায়, শত সহস্র সৈন্যবন্দী হয়। পুরো শহর একের পর এক পতন ঘটতে থাকে। মিনস্ক, স্মোলেন্স্ক, কিয়েভ, প্রতিটি নাম পরিণত হয় বিপর্যয়ের প্রতীকে। বিশেষ করে কিয়েভের যুদ্ধ ইতিহাসের সবচেয়ে বড় ঘেরাও অভিযানের একটিতে প্রায় 6 লক্ষ সোভিয়েত সৈন্য বন্দী হয়। এত বড় পরাজয়ের পর অনেক বিদেশি পর্যবেক্ষক মনে করেছিলেন সোভিয়েত ইউনিয়নের পতন এখন শুধু সময়ের ব্যাপার। কিন্তু সোভিয়েত ইউনিয়নের একটি বড় শক্তি ছিল তার বিশালতা। যত জার্মান বাহিনী ভেতরের দিকে অগ্রসর হচ্ছিল, ততই তাদের সরবরাহ লাইন দীর্ঘতর হচ্ছিল। রেল লাইন পরিবর্তন করতে হচ্ছিল, জ্বালানি কমে আসছিল, রাস্তা কাদায় পরিণত হচ্ছিল। তারপর রাশিয়ার কুখ্যাত শরৎকাল, রাসপুতিৎসা গ্রু, কাদার ঋতু। ট্যাঙ্কগুলো কাদায় আটকে যেতে লাগল, ট্রাকগুলো এগোতে পারছিল না। জার্মানদের দ্রুতগতির যুদ্ধ ধীরে ধীরে থমকে যেতে শুরু করল। তবুও তারা এগিয়ে চলল, কারণ সামনে ছিল সবচেয়ে বড় পুরস্কার, মস্কো, সোভিয়েত রাজধানী। 1941 সালের শেষের দিকে জার্মান বাহিনী মস্কোর উপকণ্ঠে পৌঁছে যায়। শহরের দূরবর্তী ভবনগুলো দেখা যাচ্ছিল। কিছু জার্মান অফিসার বিশ্বাস করেছিলেন বিজয় এখন হাতের মুঠো। কিন্তু তখনই প্রকৃতি হস্তক্ষেপ করল। তাপমাত্রা দ্রুত নিচে নামতে শুরু করল। -20, -30, -40 ডিগ্রি। জার্মান সেনাবাহিনী এমন শীতের জন্য প্রস্তুত ছিল না। তাদের অনেকের শীতের পোশাকই ছিল না। অস্ত্র জমে যাচ্ছিল, ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছিল। সৈন্যদের আঙুলে ও পায়ে হিমশীতল ক্ষত দেখা দিতে শুরু করল। আর ঠিক তখনই সাইবেরিয়া থেকে নতুন সোভিয়েত বাহিনী এসে পৌঁছাল। তারা ছিল ঠান্ডার সঙ্গে অভ্যস্ত, তারা ছিল বিশ্রামপ্রাপ্ত, এবং তারা ছিল প্রতিশোধের জন্য প্রস্তুত। ডিসেম্বর 1941, লাল ফৌজ পাল্টা আক্রমণ শুরু করল। জার্মানরা প্রথমবারের মতো বড় আকারে পিছু হটতে বাধ্য হল। বিশ্ব বুঝতে পারল নাৎসি জার্মানি অপরাজয় নয়। কিন্তু যুদ্ধ শেষ হয়নি, বরং এটি আরও নিষ্ঠুর হতে চলেছিল। কারণ হিটলার পরাজয় মেনে নেওয়ার মানুষ ছিলেন না। তিনি নতুন পরিকল্পনা করতে শুরু করলেন। একটি পরিকল্পনা যা জার্মান বাহিনীকে নিয়ে যাবে ভলগা নদীর তীরে, একটি শহরের দিকে, যে শহরের নাম ছিল তার সবচেয়ে বড় শত্রুর নামে, স্ট্যালিনগ্রাদ। এবং খুব শিগগিরই লক্ষ লক্ষ মানুষের ভাগ্য সেই শহরের ধ্বংসস্তূপে নির্ধারিত হবে। কেউ তখনও কল্পনাও করতে পারেনি স্ট্যালিনগ্রাদের পথে যাত্রা মানে আসলে মৃত্যুপুরীর দিকে যাত্রা। হিটলারের নতুন জুয়া। 1942 সালের বসন্ত। পূর্ব ফ্রন্টে বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ এবং নিষ্ঠুর শীতের পর ইউরোপের বৃহত্তম যুদ্ধক্ষেত্র আবার জীবন্ত হয়ে উঠছে। কিন্তু বার্লিনে রাইখ চ্যান্সেলারির ভেতরে অ্যাডলফ হিটলার একটি কঠিন সত্যের মুখোমুখি হয়েছেন। মস্কো দখল করা যায়নি, সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়নি, আর যুদ্ধ, যেটি কয়েক মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, এখন দ্বিতীয় বছরে প্রবেশ করেছে। জার্মান সেনাবাহিনী এখনও শক্তিশালী, কিন্তু তারা আর আগের মতো অপ্রতিরোধ্য নয়। 1941 সালের ভয়াবহ শীতে লক্ষাধিক সৈন্য নিহত, আহত বা অসুস্থ হয়েছে। হাজার হাজার যানবাহন এবং ট্যাঙ্ক অকেজো হয়ে পড়েছে। তবুও হিটলার বিশ্বাস করতেন একটি মাত্র বড় আঘাতই যুদ্ধের ভাগ্য বদলে দিতে পারে। আর সেই আঘাত আসবে দক্ষিণে, সোভিয়েত ইউনিয়নের বিশাল তেলক্ষেত্র থেকে।
কারণ যুদ্ধে শুধু সৈন্য নয়, জ্বালানিও অস্ত্র। এবং জার্মানির জ্বালানি ফুরিয়ে আসছিল। হিটলারের দৃষ্টি পড়ল ককেশাস অঞ্চলের দিকে, বিশেষ করে বাকুর তেলক্ষেত্র। সেই সময় সোভিয়েত ইউনিয়নের অধিকাংশ তেল আসত এই অঞ্চল থেকে। যদি জার্মানি এই তেলক্ষেত্র দখল করতে পারে, তাহলে সোভিয়েত যুদ্ধযন্ত্র অচল হয়ে যাবে। আর একই সঙ্গে জার্মানি পাবে তার বহুল কাঙ্ক্ষিত জ্বালানি। পরিকল্পনার নাম দেওয়া হল কুফল ব্লাউ গি কেস ব্লু। 1942 সালের গ্রীষ্মকালীন অভিযান। কিন্তু এই পরিকল্পনার মাঝখানে ছিল একটি শহর, ভলগা নদীর তীরে অবস্থিত একটি শিল্পনগরী, যেখানে ট্রাক, ট্যাঙ্ক এবং অস্ত্র তৈরি হতো। একটি শহর যা উত্তর ও দক্ষিণ সোভিয়েত ইউনিয়নের সংযোগস্থল। স্ট্যালিনগ্রাদ, আজকে ভলগোগ্রাদ। সামরিক দৃষ্টিকোণ থেকে শহরটি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আরও বড় বিষয় ছিল এর নাম। স্ট্যালিনের নাম বহনকারী শহর। হিটলারের কাছে এটি ছিল প্রতীকী লক্ষ্য। যদি তিনি স্ট্যালিনগ্রাদ দখল করতে পারেন, তবে তা শুধু সামরিক বিজয় হবে না, এটি হবে প্রচারণার এক বিশাল অস্ত্র। এটি হবে স্ট্যালিনের ব্যক্তিগত অপমান। অন্যদিকে মস্কোতেও একই মনস্তত্ত্ব কাজ করছিল। জোসেফ স্ট্যালিন কখনো এই শহর ছেড়ে দিতে রাজি ছিলেন না। একটি শহর যা তার নিজের নাম বহন করে, সেটি শত্রুর হাতে চলে যাবে, এটি কল্পনাও করা যায় না। ফলে স্ট্যালিনগ্রাদ ধীরে ধীরে একটি প্রতীকে পরিণত হল। একটি শহর যেটি হারানো যাবে না, যে কোনো মূল্যে। 1942 সালের জুন মাস, জার্মান বাহিনী আবার আক্রমণ শুরু করল। দক্ষিণ সোভিয়েত ফ্রন্টে বিশাল আকারের অভিযান শুরু হল। প্রথম দিকে সবকিছু জার্মান পরিকল্পনা অনুযায়ী চলছিল। লাল ফৌজ এখনও পুনর্গঠনের পর্যায়ে ছিল। অনেক ইউনিট দুর্বল, অনেক কমান্ডার অনভিজ্ঞ। জার্মান ট্যাঙ্ক বাহিনী দ্রুত এগিয়ে যেতে লাগল, স্টেপ অঞ্চল পেরিয়ে, গ্রাম পেরিয়ে, নদী পেরিয়ে। সোভিয়েত বাহিনী আবারও পিছিয়ে যেতে বাধ্য হল। কিন্তু সমস্যাও বাড়ছিল। হিটলার হঠাৎ সিদ্ধান্ত নিলেন তার বাহিনীকে দুটি ভাগে ভাগ করা হবে। আর্মি গ্রুপ কে এগিয়ে যাবে দক্ষিণে ককেশাসের তেলক্ষেত্রের দিকে, আর আর্মি গ্রুপ কে বি কে এগোবে স্ট্যালিনগ্রাদের দিকে। অনেক জার্মান জেনারেল এই সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা মনে করতেন বাহিনীকে বিভক্ত করলে শক্তি দুর্বল হয়ে যাবে। কিন্তু হিটলার নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি বিশ্বাস করতেন দুটো লক্ষ্যই একসঙ্গে অর্জন করা সম্ভব। এই আত্মবিশ্বাসই পরবর্তীতে জার্মানির জন্য মারাত্মক হয়ে দাঁড়াবে। স্ট্যালিনগ্রাদের দিকে অগ্রসর হওয়ার দায়িত্ব দেওয়া হয় জেনারেল ফ্রিডরিক পাউলুসের ৬ষ্ঠ সেনাবাহিনীকে। পাউলুস ছিলেন অত্যন্ত দক্ষ স্টাফ অফিসার। তিনি ছিলেন পরিকল্পনাবিদ, শৃঙ্খলাবদ্ধ, বুদ্ধিমান। কিন্তু তার একটি দুর্বলতা ছিল। তিনি খুব কমই হিটলারের আদেশের বিরোধিতা করতেন, এবং খুব শিগগিরই এই বৈশিষ্ট্য হাজার হাজার মানুষের ভাগ্য নির্ধারণ করবে। জুলাই 1942, স্ট্যালিন বুঝতে পারলেন পরিস্থিতি ভয়াবহ। জার্মান বাহিনী দ্রুত এগিয়ে আসছে। সোভিয়েত সেনাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ছে। অনেক ইউনিট বিশৃঙ্খলভাবে পিছু হটছে। তখন স্ট্যালিন একটি কঠোর আদেশ জারি করলেন। আদেশ নম্বর 227। এর একটি বাক্য ইতিহাসে অমর হয়ে গেছে: এক পা ও পিছু হটা যাবে না গি। রুশ ভাষায় নিশাগুন আজাদ ই। এই আদেশ ছিল নির্মম। অনুমোদিতভাবে পিছু হটা সৈন্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি ব্যাটালিয়ন গঠন করা হবে। বাধা বাহিনী মোতায়েন করা হবে, যাদের কাজ ছিল পালিয়ে যাওয়া সৈন্যদের আটকানো, প্রয়োজনে গুলি করা। স্ট্যালিন বিশ্বাস করতেন এখন আর পিছু হটার কোনো জায়গা নেই। পিছনে রয়েছে ভলগা, আর তারও পেছনে রয়েছে সোভিয়েত রাষ্ট্রের অস্তিত্ব। এদিকে স্ট্যালিনগ্রাদের সাধারণ মানুষ তখনও পুরোপুরি বুঝতে পারেনি কি আসতে চলেছে। কারখানাগুলো এখনও কাজ করছে, শিশুরা এখনও রাস্তায় খেলছে, ট্রাম চলছে, বাজার বসছে। যদিও দূর থেকে যুদ্ধের শব্দ শোনা যাচ্ছে, তবুও অনেকেই বিশ্বাস করছিলেন যুদ্ধ হয়তো শহরে পৌঁছাবে না। কিন্তু যুদ্ধ এগিয়ে আসছিল, খুব দ্রুত। প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে। আর আগস্ট মাসের শেষে আকাশ থেকে নেমে আসবে এমন এক আগুন যা স্ট্যালিনগ্রাদকে চিরতরে বদলে দেবে।
একটি শহর যা কয়েকদিনের মধ্যেই পরিণত হবে ধ্বংসস্তূপের নগরীতে। এবং সেই ধ্বংসস্তূপই পরবর্তীতে জার্মান বাহিনীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদে পরিণত হবে। কিন্তু তখনও কেউ তা জানত না। আগুনের বৃষ্টি। 1942 সালের 23 আগস্ট। স্ট্যালিনগ্রাদ। গ্রীষ্মের শেষ ভাগ। ভলগা নদীর তীরে মানুষজন তাদের স্বাভাবিক কাজ নিয়ে ব্যস্ত। কারখানার সাইরেন বেজে উঠছে। শ্রমিকরা শিফট বদল করছে। শিশুরা রাস্তায় খেলছে। কেউ কেউ বাজারে যাচ্ছে। অনেকে তখনও বিশ্বাস করছিলেন যুদ্ধ শহর পর্যন্ত পৌঁছাবে না। যদিও ফ্রন্ট লাইন ক্রমেই কাছে চলে আসছিল। যদিও প্রতিদিন আরও বেশি আহত সৈন্য শহরে ফিরছিল, তবুও শহরের জীবন কোনমতে চলছিল। কিন্তু সেদিন দুপুরে আকাশে একটি অস্বাভাবিক শব্দ শোনা গেল। প্রথমে দূর থেকে, তারপর আরও জোরে, আরও কাছে। হাজার হাজার ইঞ্জিনের গর্জন। মানুষ আকাশের দিকে তাকাল। আর তখন তারা দেখল কালো বিন্দুর মতো শত শত বিমান দ্রুত শহরের দিকে এগিয়ে আসছে। এগুলো ছিল জার্মান লুফটওয়াফের বোমারু বিমান। জেনারেল ভলফ্রাম ফন রিchthofen-এর চতুর্থ বিমান বাহিনী। কয়েক ঘন্টার মধ্যেই স্ট্যালিনগ্রাদের ইতিহাস চিরতরে বদলে যাবে। সাইরেন বাজতে শুরু করল। কিন্তু অনেকের আর আশ্রয়ে যাওয়ার সময় ছিল না। প্রথম বোমাগুলো পড়ল শহরের কেন্দ্রে। তারপর একের পর এক বিস্ফোরণ। মাটি কেঁপে উঠল। বাড়ি ভেঙে পড়তে শুরু করল। রাস্তা উড়ে গেল। ট্রাম লাইন ছিন্নভিন্ন হয়ে গেল। তারপর শুরু হলো অগ্নিবোমার আক্রমণ। শহরের সর্বত্র আগুন ছড়িয়ে পড়ল। কাঠের ঘরগুলো মুহূর্তের মধ্যে জ্বলতে শুরু করল। গুদামঘর বিস্ফোরিত হল। তেল সংরক্ষণাগারগুলোতে আগুন ধরে গেল। প্রচণ্ড গরম বাতাস চারদিকে ছড়িয়ে পড়ল। একসময় এত আগুন সৃষ্টি হল যে পুরো শহরের উপর তৈরি হল একটি অগ্নিঝড়, একটি ফায়ারস্টর্ম। আগুন নিজেই বাতাস টেনে নিচ্ছিল। শক্তিশালী ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল। অনেক মানুষ আগুন থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু বাতাস তাদের আবার আগুনের ভেতরে টেনে নিয়ে যাচ্ছিল। রাস্তা জুড়ে শুরু হলো আতঙ্ক। মায়েরা সন্তানদের নিয়ে ছুটছে। আহত মানুষ সাহায্যের জন্য চিৎকার করছে। অনেকেই ভলগা নদীর দিকে দৌড়াচ্ছে, কিন্তু সেখানেও নিরাপত্তা নেই। জার্মান বিমানগুলো নদীতেও বোমা ফেলছিল। জ্বলন্ত তেলের স্তর নদীর পানিতে ভেসে বেড়াচ্ছিল। যারা নদীতে ঝাঁপ দিয়েছিল তাদের অনেকেই আগুনে পুড়ে মারা যায়। সেই একদিনেই কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়। সঠিক সংখ্যা আজও ইতিহাসবিদদের মধ্যে বিতর্কের বিষয়। কিন্তু একটি বিষয় নিশ্চিত, স্ট্যালিনগ্রাদ কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। একটি আধুনিক শিল্পনগরী পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। আর অদ্ভুতভাবে এই ধ্বংসই পরবর্তীতে শহরের সবচেয়ে বড় প্রতিরক্ষা হয়ে উঠবে। কারণ জার্মান সেনাবাহিনী খোলা মাঠে যুদ্ধ করতে অভ্যস্ত ছিল। তারা দ্রুত অগ্রসর হতে অভ্যস্ত ছিল। কিন্তু ভাঙা দেয়াল, ধসে পড়া ভবন, গর্তে ভরা রাস্তা, এসবের ভেতর ট্যাঙ্ক চালানো প্রায় অসম্ভব। হিটলার একটি শহর ধ্বংস করেছিলেন, কিন্তু সেই ধ্বংসস্তূপই তার বাহিনীর অগ্রযাত্রা ধীর করে দেবে। এদিকে জার্মান স্থলবাহিনীও দ্রুত শহরের উপকণ্ঠে পৌঁছে যায়। জেনারেল ফ্রিডরিক পাউলুসের ষষ্ঠ সেনাবাহিনী এখন স্ট্যালিনগ্রাদের দরজায়। অনেক জার্মান অফিসার বিশ্বাস করেছিলেন শহরটি কয়েক দিনের মধ্যেই পতন ঘটবে। সোভিয়েত প্রতিরক্ষা দুর্বল, শহর ধ্বংসপ্রাপ্ত, শত্রু বিশৃঙ্খল, সবকিছুই দ্রুত বিজয়ের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু তারা একটি বিষয় বুঝতে পারেনি, স্ট্যালিনগ্রাদ এখনও বেঁচে আছে। শহরের ভেতরে হাজার হাজার শ্রমিককে অস্ত্র তুলে দেওয়া হয়। কারখানার কর্মীরা সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। অনেক কারখানায় ট্যাঙ্ক তৈরি হচ্ছিল, আর সেই ট্যাঙ্কগুলো কখনো কখনো কারখানার গেট থেকেই সরাসরি যুদ্ধে পাঠানো হতো। অনেক চালকের প্রশিক্ষণও সম্পূর্ণ ছিল না, তবুও তারা যুদ্ধ করতে বেরিয়ে পড়েছিল, কারণ আর কোনো বিকল্প ছিল না। সোভিয়েত ৬২তম সেনাবাহিনীর দায়িত্ব প্রথমে জেনারেল আন্তন লোপাতিনের হাতে ছিল। কিন্তু স্ট্যালিন দ্রুত বুঝতে পারলেন আরও কঠোর নেতৃত্ব প্রয়োজন। শীঘ্রই শহরের প্রতিরক্ষার জন্য একজন নতুন কমান্ডারকে দায়িত্ব দেওয়া হবে। একজন মানুষ যিনি পরে স্ট্যালিনগ্রাদের কিংবদন্তিতে পরিণত হবেন, ভ্যাসিলি চুইকভ। একজন কঠোর, একগুঁয়ে এবং নির্ভীক কমান্ডার।
তিনি তার সৈন্যদের একটি সহজ নির্দেশ দেবেন। শত্রুর এত কাছে থাকো যেন জার্মান আর্টিলারি তাদের নিজেদের লোকদের আঘাত করার ভয়ে গুলি চালাতে না পারে। এই কৌশল যুদ্ধের গতিপথ বদলে দেবে। সেপ্টেম্বরের শুরুতে জার্মান বাহিনী শহরের বাইরের প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলে। তারা ভোলগার দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন, প্রতি ঘন্টায়। শহর এখন মৃত্যুর ফাঁদ, কিন্তু লাল ফৌজ এখনও লড়াই করছে। ধ্বংসস্তূপের আড়ালে, ভাঙা কারখানার ভেতরে, জ্বলন্ত বাড়ির নিচে। আর খুব শিগগিরই স্টালিনগ্রাদের যুদ্ধ সম্পূর্ণ নতুন রূপ নেবে। এটি আর সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধ থাকবে না। এটি হয়ে উঠবে মানুষের সহ্যশক্তির বিরুদ্ধে মানুষের সহ্যশক্তির যুদ্ধ। একটি ঘর, একটি সিডি, একটি দেয়াল, সবকিছুর জন্য রক্ত ঝরবে। এবং শীঘ্রই জার্মান সৈন্যরা বুঝতে পারবে তারা শুধু একটি শহরের বিরুদ্ধে যুদ্ধ করছে না, তারা যুদ্ধ করছে একটি জাতির সংকল্পের বিরুদ্ধে। স্টালিনগ্রাদের প্রকৃত যুদ্ধ এখন শুরু হতে যাচ্ছে। এক পা ও পিছু হটা যাবে না। 1942 সালের সেপ্টেম্বর। স্টালিনগ্রাদ, এক সময়ের ব্যস্ত শিল্পনগরী, এখন শুধু ধোঁয়া, আগুন আর ধ্বংসস্তূপ। শহরের প্রায় প্রতিটি ভবন ক্ষতবিক্ষত। রাস্তাগুলো ভাঙা ইট, পোড়া লোহা এবং মৃতদেহে ভরে গেছে। দিনের আলো শহরটিকে মনে হতো ভূতের নগরী, আর রাত নামলে পুরো শহর আলোকিত হয়ে উঠত গোলার বিস্ফোরণে। 13 সেপ্টেম্বর, জেনারেল ভ্যাসিলি চুইকভ স্টালিনগ্রাদের 62তম সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেন। চুইকভ যখন ভলগা নদী পেরিয়ে শহরে পৌঁছান তখন পরিস্থিতি ছিল ভয়াবহ। জার্মান বাহিনী ইতোমধ্যে শহরের কেন্দ্রে ঢুকে পড়েছে। সোভিয়েত প্রতিরক্ষা প্রায় ভেঙে পড়ার মুখে। অনেক কর্মকর্তা মনে করছিলেন শহরটি হয়তো আর কয়েক দিনের বেশি টিকবে না। কিন্তু চুইকভ ভিন্নভাবে চিন্তা করছিলেন। তিনি জানতেন খোলা ময়দানে জার্মান বাহিনীকে থামানো অসম্ভব। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যুদ্ধকে ভবনের ভেতরে নিয়ে যেতে হবে। খুব কাছাকাছি, এতটাই কাছাকাছি যেন প্রতিটি যুদ্ধ হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। চুইকভ তার সৈন্যদের বলেছিলেন, জার্মানদের জড়িয়ে ধরো। অবশ্যই এটি আক্ষরিক অর্থে নয়। তার অর্থ ছিল শত্রুর এত কাছে অবস্থান করো যাতে জার্মান আর্টিলারি এবং বিমান হামলা কার্যকর না হয়। কারণ জার্মান বাহিনীর সবচেয়ে বড় শক্তি ছিল তাদের আর্টিলারি এবং লুফটওয়াফে। যদি সোভিয়েত সৈন্যরা জার্মানদের থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থান নেয়, তাহলে জার্মানরা নিজেদের সৈন্যদের ঝুঁকির কারণে ভারী গোলাবর্ষণ করতে পারবে না। এই কৌশল ছিল বিপজ্জনক, কিন্তু কার্যকর, খুবই কার্যকর। শীঘ্রই স্টালিনগ্রাদের যুদ্ধ একটি নতুন রূপ নিল। এটি আর ফ্রন্ট লাইনের যুদ্ধ নয়। এখন প্রতিটি ভবনই একটি দুর্গ, প্রতিটি বেসমেন্ট একটি বাংকার, প্রতিটি দেয়ালের পেছনে মৃত্যু অপেক্ষা করছে। একটি বাড়ি দিনের বেলায় জার্মানদের দখলে, রাতে সোভিয়েতরা সেটি পুনরুদ্ধার করছে। পরদিন আবার জার্মানরা হামলা করছে। একই ভবন কয়েক ঘন্টার ব্যবধানে বহুবার হাতবদল হচ্ছে। জার্মান সৈন্যরা এই যুদ্ধের একটি নাম দিয়েছিল রাটেনক্রিগ, ইঁদুরের যুদ্ধ। কারণ তারা ধ্বংসস্তূপের মধ্যে ইঁদুরের মতো চলাফেরা করছিল, হাঁটু গেড়ে, হামাগুড়ি দিয়ে, ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে, বেসমেন্ট থেকে বেসমেন্টে। কেউ কখন কোথা থেকে গুলি চালাবে কেউ জানত না। মৃত্যু প্রতিটি কোণে লুকিয়েছিল। স্টালিনগ্রাদের কেন্দ্রস্থলে অবস্থিত একটি উঁচু ভবন দ্রুত প্রতীক হয়ে উঠল। মামায়েভ কুরগান, একটি পাহাড়, যে পাহাড় থেকে পুরো শহর এবং ভলগা নদী দেখা যায়। যে পক্ষ এই উচ্চভূমি নিয়ন্ত্রণ করবে সে পুরো যুদ্ধক্ষেত্রের উপর নজর রাখতে পারবে। ফলে মামায়েভ কুরগানের জন্য শুরু হল অবিরাম যুদ্ধ। কখনো জার্মানদের দখলে, কখনো সোভিয়েতদের, কখনো দিনে কয়েকবার। এত বেশি গোলাবর্ষণ হয়েছিল যে পাহাড়টির মাটি ধাতুর টুকরো, শেল এবং মানুষের রক্তে মিশে গিয়েছিল। যুদ্ধ শেষে সেখানে প্রতি বর্গমিটারে শত শত ধাতব টুকরো পাওয়া গিয়েছিল। ঘাস পর্যন্ত জন্মাতে পারেনি দীর্ঘ সময়। এদিকে ভলগা নদী হয়ে উঠেছিল সোভিয়েত বাহিনীর জীবনরেখা। শহরের পশ্চিম অংশের বেশিরভাগই জার্মানদের নিয়ন্ত্রণে চলে গেলেও ভলগার পূর্ব তীর এখনও সোভিয়েতদের হাতে ছিল। প্রতিদিন রাতে ছোট ছোট নৌকায় করে নতুন সৈন্য, গোলাবারুদ এবং খাদ্য শহরে আনা হতো। একই সঙ্গে আহতদের সরিয়ে নেওয়া হতো।
কিন্তু নদী পার হওয়াটাও ছিল মৃত্যুর সমান। জার্মান আর্টিলারি এবং বিমান প্রতিনিয়ত নদীতে হামলা চালাচ্ছিল। অনেক নৌকা মাঝনদীতেই ডুবে যেত। অনেক সৈন্য কখনো শহরে পৌঁছাতে পারেনি। তবুও প্রতিরাতে নতুন নৌকা আসত, কারণ স্টালিনগ্রাদকে বাঁচিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে। 16 সেপ্টেম্বর জার্মান বাহিনী শহরের কেন্দ্রের দিকে বড় আকারের আক্রমণ চালায়। তাদের লক্ষ্য ছিল ভলগা নদীর তীরে পৌঁছানো এবং সোভিয়েত বাহিনীকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা। যুদ্ধ এতটাই তীব্র ছিল যে অনেক ইউনিট মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় ধ্বংস হয়ে যায়। সোভিয়েত সৈন্যরা কখনো কখনো শেষ গুলি পর্যন্ত লড়াই করেছে। তারপর ব্যানেট, তারপর হাতাহাতি, তারপর খালি হাত। এই সময়েই স্টালিনগ্রাদের বহু সাধারণ নাগরিকও যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়। কারখানার শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী, কিশোর, অনেকে আহত সৈন্যদের সেবা করছিলেন। অনেকে গোলাবারুদ বহন করছিলেন। অনেকে সরাসরি অস্ত্র হাতে লড়াই করছিলেন। শহরটি এখন শুধুমাত্র সেনাবাহিনীর নয়, পুরো সমাজের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। জার্মান বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল, কিন্তু প্রতিটি মিটারের মূল্য ছিল ভয়াবহ। একটি রাস্তা দখল করতে শত শত প্রাণ হারাতে হচ্ছিল। একটি ভবন দখল করতে কয়েকদিন লেগে যাচ্ছিল। পাউলুসের ষষ্ঠ সেনাবাহিনী এখনও আত্মবিশ্বাসী ছিল। তারা বিশ্বাস করছিল বিজয় এখন শুধু সময়ের ব্যাপার। কিন্তু তারা বুঝতে পারেনি প্রতিটি দিন তাদের শক্তি নিঃশেষ করে দিচ্ছে। আর সোভিয়েত উচ্চ কমান্ড মস্কোতে বসে নির্বে একটি বৃহৎ পরিকল্পনা প্রস্তুত করছিল। একটি পরিকল্পনা যা পুরো যুদ্ধের গতিপথ বদলে দেবে। কিন্তু তার আগে স্টালিনগ্রাদের ধ্বংসস্তূপে জন্ম নেবে কিছু কিংবদন্তি, কিছু ভবন, কিছু সৈনিক, আর কিছু নাম যেগুলো ইতিহাসে অমর হয়ে থাকবে। কারণ এখন শুরু হতে যাচ্ছে ভবন থেকে ভবনের যুদ্ধ। আর সেই যুদ্ধ এতটাই নির্মম হবে যে পৃথিবী এর আগে এমন কিছু কখনো দেখেনি। প্রতিটি ঘর একটি যুদ্ধক্ষেত্র। 1942 সালের সেপ্টেম্বরের শেষ ভাগ। স্টালিনগ্রাদ শহরটি এখন আর শহর নেই। এটি একটি ধ্বংসস্তূপ, একটি বিশাল কবরস্থান, যেখানে ইট, লোহা, ধোঁয়া এবং মানুষের দেহ একসঙ্গে মিশে গেছে। বাতাসে পোড়া মাংসের গন্ধ, চারদিকে ধুলো, ধোঁয়া, আর অবিরাম বিস্ফোরণের শব্দ। কখন সকাল হয়, কখন রাত নামে, অনেক সৈন্যই আর তা বুঝতে পারত না। কারণ স্টালিনগ্রাদের সময়ের হিসাব চলে যুদ্ধে। জার্মান ষষ্ঠ সেনাবাহিনী শহরের অধিকাংশ অংশে প্রবেশ করেছে। তাদের সামনে মাত্র কয়েক কিলোমিটার দূরে ভলগা নদী, দেখতে খুব কাছেই, কিন্তু সেই শেষ কয়েক কিলোমিটারই হয়ে উঠেছিল নরকের রাস্তা। প্রতিটি ভবন, প্রতিটি ঘর, প্রতিটি সিঁড়ি একটি আলাদা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। স্টালিনগ্রাদের সবচেয়ে বিখ্যাত যুদ্ধগুলোর একটি সংঘটিত হয় একটি সাধারণ চারতলা অ্যাপার্টমেন্ট ভবনকে কেন্দ্র করে। পরবর্তীতে এটি পরিচিত হয় কি পাভলভের বাড়ি নামে। সার্জেন্ট ইয়াকুব পাভলভ এবং তার ছোট দল ভবনটি দখল করে এবং দ্রুত সেটিকে একটি দুর্গে পরিণত করে। তারা জানালা, বেসমেন্ট এবং ছাদে মেশিনগান বসায়। চারপাশে মাইন পেতে রাখে। ভবনের নিচে খনন করা হয় যোগাযোগের ট্রেঞ্চ। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ জার্মান বাহিনী ভবনটি দখল করার চেষ্টা চালায়, কিন্তু ব্যর্থ হয়। একটি মাত্র ভবন দখল করতে না পেরে তারা অসংখ্য সৈন্য হারায়। পরবর্তীকালে সোভিয়েত প্রচারণায় বলা হয়েছিল পাভলভের ছোট দল ভবনটি রক্ষা করতে গিয়ে জার্মানদের যত ক্ষতি করেছে, ফ্রান্স দখলের সময় জার্মানরা তত ক্ষতি ভোগ করেনি। যদিও এই দাবি অতিরঞ্জিত, তবুও একটি বিশেষ সত্য। পাভলভের বাড়ি প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছিল। কিন্তু পাভলভের বাড়ি ছিল কেবল একটি উদাহরণ। এমন হাজার হাজার ছোট যুদ্ধ প্রতিদিন ঘটছিল। জার্মান সৈন্যরা কোনো ভবনে প্রবেশ করছে। তারা মনে করছে ভবনটি নিরাপদ। হঠাৎ বেসমেন্ট থেকে গুলি শুরু হলো, অথবা ছাদের ভাঙা অংশ থেকে গ্রেনেড পড়ল, অথবা পাশের দেয়ালে হঠাৎ একটি গর্ত তৈরি হল। সেখান থেকে সোভিয়েত সৈন্যরা বেরিয়ে এল। এই শহরে কোনো সামনের লাইন ছিল না। শত্রু সব জায়গায়, সব সময়। অনেক সময় একই ভবনের নিচতলা জার্মানদের দখলে থাকত, উপরের তলা সোভিয়েতদের। দুই পক্ষই জানত দেয়ালের অন্য পাশে শত্রু রয়েছে।
তারা শুনতে পেত একে অপরের কণ্ঠস্বর। কখনো কখনো এমনও হয়েছে সৈন্যরা দেয়ালের ওপারে শত্রুর কাশি পর্যন্ত শুনেছে। তারপর হঠাৎ একটি বিস্ফোরণ, একটি দেয়াল উড়ে গেল, আর শুরু হলো হাতাহাতি। বেনেট, ছুরি, রাইফেলের বাট, খালি হাত। স্টালিনগ্রাদের যুদ্ধ অনেক সময় প্রথম বিশ্বযুদ্ধের ট্রেঞ্চ যুদ্ধের থেকেও বেশি নিষ্ঠুর হয়ে উঠেছিল। এই সময়ে স্নাইপাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা একজন দক্ষ স্নাইপার পুরো একটি রাস্তা অচল করে দিতে পারত। সবচেয়ে বিখ্যাত নামগুলোর একটি ছিল ভ্যাসিলি জাইতসেভ, সাইবেরিয়ার একজন শিকারী, যিনি পরে সোভিয়েত ইউনিয়নের অন্যতম কিংবদন্তি স্নাইপারে পরিণত হন। জাইতসেভ এবং অন্যান্য স্নাইপাররা শুধু শত্রু হত্যা করতেন না, তারা জার্মান বাহিনীর মনোবলও ভেঙে দিচ্ছিলেন। কারণ সৈন্যরা কখন কোথা থেকে গুলি আসবে তা কখনো জানত না। একটি রাস্তা পার হওয়া, একটি জানালার পাশে দাঁড়ানো, এমনকি মাথা একটু ওপরে তোলাও মৃত্যুর কারণ হতে পারত। এদিকে শহরের উত্তরাংশে বিশাল শিল্পকারখানাগুলোকে কেন্দ্র করে শুরু হলো নতুন সংঘর্ষ। ট্রাক্টর ফ্যাক্টরি, রেড অক্টোবর স্টিল ফ্যাক্টরি, বারিকাদি অস্ত্র কারখানা, এগুলো ছিল বিশাল কমপ্লেক্স। অসংখ্য ভবন, পাইপলাইন, মেশিন, বাংকার, ভাঙা ধাতুর স্তূপ। জার্মান ট্যাঙ্ক এখানে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। প্রতিটি কারখানা আলাদা দুর্গে পরিণত হয়। কখনো কখনো একটি ওয়ার্কশপ দখল করতে কয়েকদিন সময় লেগে যেত। সোভিয়েত সৈন্যদের অবস্থা ছিল অত্যন্ত কঠিন। খাদ্যের অভাব, পানির অভাব, ঘুমের অভাব। অনেক ইউনিট প্রতিদিন মাত্র কয়েক ঘন্টা বিশ্রাম পেত। কখনো কখনো মৃত সহযোদ্ধাদের পাশেই ঘুমাতে হতো। কিন্তু তারা জানত পিছু হটার কোনো পথ নেই। তাদের পেছনে ভলগা, আর ভলগার ওপারে সোভিয়েত ইউনিয়ন। জার্মান বাহিনীর অবস্থাও দ্রুত খারাপ হতে শুরু করে। তারা ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে, কিন্তু এখন তারা এক অন্তহীন নগরযুদ্ধে আটকে গেছে। প্রতিটি বিজয় সাময়িক, প্রতিটি অগ্রগতি রক্তে কেনা। তাদের ক্ষয়ক্ষতি বাড়ছে, অবসাদ বাড়ছে, অসন্তোষ বাড়ছে। তবুও হিটলার বার্লিন থেকে বারবার একই নির্দেশ পাঠাচ্ছিলেন, শহরটি অবশ্যই দখল করতে হবে, যে কোনো মূল্যে। অক্টোবর মাস ঘনিয়ে আসছে, শীত ধীরে ধীরে ফিরে আসছে, ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে, রাতে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। কিন্তু স্টালিনগ্রাদের ধ্বংসস্তূপে কেউ তখনও বুঝতে পারেনি আসল বিপর্যয় এখনও সামনে। কারণ মস্কোতে সোভিয়েত উচ্চ কমান্ড এক গোপন পরিকল্পনার শেষ প্রস্তুতি নিচ্ছে। একটি পরিকল্পনা যা শুধু স্টালিনগ্রাদকেই নয়, পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধকেই বদলে দেবে। আর সেই পরিকল্পনার নাম ছিল অপারেশন ইউরেনাস। কিন্তু তার আগে জার্মানরা শেষবারের মতো সর্বশক্তি দিয়ে আঘাত হানবে, এবং স্টালিনগ্রাদের আকাশ আবারও আগুনে ভরে উঠবে। নর্কের কারখানাগুলো। 1942 সালের অক্টোবর। স্টালিনগ্রাদের শরৎ শেষ হয়ে আসছে। ভোরের কুয়াশা এখন আরো ঘন। ঠান্ডা বাতাস ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে শহরের ভেতর প্রবেশ করছে। ধ্বংসস্তূপের ওপর পাতলা বরফ জমতে শুরু করেছে। কিন্তু শহরের তাপমাত্রা এখনো আগুনের মতোই উষ্ণ। কারণ যুদ্ধ থামেনি, এক মুহূর্তের জন্যও না। হিটলার ক্রমশ অধৈর্য হয়ে উঠছিলেন। প্রতিদিন বার্লিনে রিপোর্ট আসছে স্টালিনগ্রাদের অধিকাংশ এলাকা জার্মানদের নিয়ন্ত্রণে। তবুও শহরটি পতন হচ্ছে না। ভলগার তীরে ছোট্ট একটি অংশ এখনও সোভিয়েতদের হাতে, মাত্র কয়েক মিটার, কখনো কখনো আরও কম। কিন্তু সেই কয়েক মিটারই জার্মান ষষ্ঠ সেনাবাহিনীর নাগালের বাইরে রয়ে গেল। হিটলার বিশ্বাস করতেন আর মাত্র একটি বড় আক্রমণই যথেষ্ট, শহরটি ভেঙে পড়বে। তাই অক্টোবর মাসে তিনি পাউলুসকে নির্দেশ দিলেন শেষ শক্তিটুকু ব্যবহার করে আঘাত হানতে। স্টালিনগ্রাদকে সম্পূর্ণভাবে দখল করতেই হবে। জার্মান আক্রমণের প্রধান লক্ষ্য ছিল শহরের উত্তরাংশের বিশাল শিল্পাঞ্চল। স্টালিনগ্রাদ ট্র্যাক্টর ফ্যাক্টরি, বারিকাদি অস্ত্র কারখানা, আর রেড অক্টোবর স্টিল ফ্যাক্টরি। এই কারখানাগুলো শুধুমাত্র শিল্প স্থাপনা ছিল না, এগুলো এখন পরিণত হয়েছে দুর্গে। ইস্পাত, কংক্রিট এবং ধ্বংসস্তূপের গোলকধাঁধায়।
14 অক্টোবর 1942 ভোর। জার্মান বাহিনী তাদের অন্যতম বৃহত্তম আক্রমণ শুরু করল। হাজার হাজার কামান একযোগে গর্জে উঠল। শহরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল। এরপর শুরু হলো বিমান হামলা। লুফটওয়াফের বোমারু বিমান একের পর এক আঘাত হানতে লাগল। মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন কেঁপে উঠছে। জার্মান সেনারা পরে স্মৃতিচারণায় লিখেছিলেন, এত ঘন গোলাবর্ষণ তারা আগে কখনো দেখেননি। কামান থামার পর এগিয়ে এলো ট্যাঙ্ক, তার পেছনে পদাতিক বাহিনী। তাদের লক্ষ্য ছিল ট্র্যাক্টর ফ্যাক্টরি, সোভিয়েত প্রতিরক্ষার হৃদয়ে। যুদ্ধ শুরু হল, কিন্তু এটি সাধারণ যুদ্ধ ছিল না। কারখানার ভাঙা হলরুমে, বৃহৎ যন্ত্রপাতির আড়ালে, ধ্বংস হওয়া অ্যাসেম্বলি লাইনের পাশে মানুষ মানুষকে হত্যা করছিল, কয়েক মিটারের দূরত্বে, কখনো কখনো তারও কম। ট্র্যাক্টর ফ্যাক্টরির অনেক কর্মী তখনও শহর ছেড়ে যাননি। কিছু শ্রমিক শেষ মুহূর্ত পর্যন্ত ট্যাঙ্ক মেরামত করছিলেন। কেউ কেউ সরাসরি অস্ত্র হাতে যুদ্ধে যোগ দেন। কারখানার বিশাল মেশিনগুলো যুদ্ধক্ষেত্রের অংশ হয়ে উঠেছিল। একটি ভাঙা ক্রেনের নিচে লড়াই চলছে। অন্যদিকে একটি গলিত ধাতুর চুল্লির পাশে স্নাইপার অবস্থান নিয়েছে। যুদ্ধের প্রতিটি দৃশ্য ছিল অবিশ্বাস্য এবং ভয়াবহ। শেষ পর্যন্ত জার্মান বাহিনী ট্র্যাক্টর ফ্যাক্টরির বড় অংশ দখল করতে সক্ষম হয়, কিন্তু তাদের ক্ষয়ক্ষতি ছিল বিশাল। সোভিয়েতরা পিছু হটলেও সম্পূর্ণ ভেঙে পড়েনি। তারা পরবর্তী অবস্থানে সরে যায়, আবার প্রতিরোধ গড়ে তোলে। একই চিত্র দেখা গেল বারিকাদি এবং রেড অক্টোবর কারখানাতেও। জার্মানরা অগ্রসর হচ্ছিল, কিন্তু প্রতিটি মিটার রক্ত দিয়ে কিনতে হচ্ছিল। এই সময়ে ভ্যাসিলি চুইকভের ৬২তম সেনাবাহিনীর অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। কিছু ইউনিটে সৈন্য সংখ্যা কয়েক ডজনের নিচে নেমে আসে। গোলাবারুদ সীমিত, খাদ্য সীমিত, চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। তবুও চুইকভ প্রতিদিন তার কমান্ড পোস্টে বসে একটি কথাই পুনরাবৃত্তি করতেন, ভলগার ওপারে আর কোনো ভূমি নেই গি। সৈন্যরা বুঝেছিল, তারা যদি এখানে পরাজিত হয় তবে আর কোথাও থামানো সম্ভব হবে না। প্রতিদিন রাতে ভলগা নদী পেরিয়ে নতুন সৈন্য আনা হচ্ছিল, কিন্তু নদী পার হওয়া ছিল আত্মহত্যার মতো। জার্মান আর্টিলারি ক্রমাগত গোলাবর্ষণ করছিল। অনেক নৌকা ডুবে যাচ্ছিল। বরফশীতল পানিতে অসংখ্য সৈন্য প্রাণ হারাচ্ছিল। তবুও নৌকা আসা বন্ধ হয়নি, কারণ স্টালিনগ্রাদকে বাঁচিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে। অক্টোবরের শেষ দিকে জার্মান বাহিনী মনে করতে শুরু করে যে বিজয় খুব কাছাকাছি। তারা ভলগার তীরে পৌঁছে গেছে বহু স্থানে। সোভিয়েতদের নিয়ন্ত্রিত এলাকা কিছু জায়গায় মাত্র কয়েক মিটার প্রশস্ত। পাউলুস তার মর্ধতনদের জানালেন, শহরের পতন এখন শুধু সময়ের ব্যাপার। কিন্তু তিনি একটি গুরুতর বিষয় লক্ষ্য করতে ব্যর্থ হন। তার বাহিনী ক্লান্ত, অত্যন্ত ক্লান্ত। সৈন্যরা অবসন্ন, সরঞ্জাম ক্ষয়প্রাপ্ত, ক্ষয়ক্ষতি ক্রমাগত বাড়ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, স্টালিনগ্রাদের উত্তর ও দক্ষিণে জার্মান ফ্ল্যাঙ্কগুলো রক্ষার দায়িত্বে ছিল মূলত রোমানিয়ান, ইতালীয় এবং হাঙ্গেরিয়ান বাহিনী। তাদের অনেকেরই পর্যাপ্ত ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ছিল না। প্রতিরক্ষা লাইন ছিল দুর্বল, আর সোভিয়েত গোয়েন্দারা এই দুর্বলতা খুব ভালোভাবেই বুঝে ফেলেছিল। মস্কোতে সোভিয়েত উচ্চ কমান্ড স্তাবকা, মার্শাল জর্জি ঝুকভ এবং আলেকজান্ডার ভাসিলেভস্কি একটি পরিকল্পনার চূড়ান্ত খসড়া তৈরি করছেন। পরিকল্পনাটি সাহসী, ঝুঁকিপূর্ণ, কিন্তু সফল হলে এটি পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। তারা স্টালিনগ্রাদের ধ্বংসস্তূপে সরাসরি আঘাত করতে চাননি। তারা আঘাত করতে চেয়েছিলেন জার্মান বাহিনীর দুর্বল প্রান্তে, তারপর পুরো ষষ্ঠ সেনাবাহিনীকে ঘিরে ফেলতে। একটি বিশাল ফাঁদ, একটি বিশাল ঘেরাও, একটি বিশাল প্রতিশোধ। নভেম্বর এগিয়ে আসছে। স্টেপ অঞ্চলে প্রথম তুষারপাত শুরু হয়েছে। শীত আবার ফিরে এসেছে। আর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাল্টা আক্রমণগুলোর একটি শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। জার্মান সৈন্যরা তখনও জানত না যে শহরটি তারা দখল করতে এসেছে সেই শহরই খুব শিগগির তাদের কারাগারে পরিণত হতে চলেছে। স্টালিনগ্রাদের আকাশে এখন ঝড় জমছে, আর সেই ঝড়ের নাম অপারেশন ইউরেনাস। অপারেশন ইউরেনাস, ফাঁদের দরজা বন্ধ হয়ে গেল।
19 নভেম্বর 1942 ভোর। স্টালিনগ্রাদের উত্তর পশ্চিমের বিস্তীর্ণ স্টেপ অঞ্চল, চারদিকে ঘন কুয়াশা, বরফে ঢাকা প্রান্তর নিস্তব্ধ। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে, ঠান্ডা বাতাস বইছিল। এমন এক সকাল যখন মনে হয় প্রকৃতি নিজেই ঘুমিয়ে আছে, কিন্তু সেই নীরবতার আড়ালে হাজার হাজার সোভিয়েত কামান অপেক্ষা করছিল একটি সংকেতের। সকাল 7:20। হঠাৎ পৃথিবী যেন বিস্ফোরিত হল। প্রায় 3,500 কামান একসঙ্গে গর্জে উঠল। দিগন্ত কেঁপে উঠল, মাটি কেঁপে উঠল, বরফ কেঁপে উঠল। মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা অবিরাম গোলাবর্ষণ চলতে থাকল। স্টালিনগ্রাদের উত্তর পশ্চিমে অবস্থানরত রোমানিয়ান তৃতীয় সেনাবাহিনীর উপর আছড়ে পড়ল সোভিয়েত আগুনের ঝড়। অপারেশন ইউরেনাস শুরু হয়েছে। মাসের পর মাস ধরে সোভিয়েত উচ্চ কমান্ড গোপনে এই আক্রমণের প্রস্তুতি নিয়েছিল। রাতের অন্ধকারে সৈন্য সরানো হয়েছে, নতুন ট্যাঙ্ক আনা হয়েছে, গোলাবারুদ মজুত করা হয়েছে। পুরো অভিযান এমন নিখুঁত গোপনীয়তায় পরিচালিত হয়েছিল যে জার্মান গোয়েন্দারা প্রকৃত বিপদের মাত্রা বুঝতেই পারেনি। হিটলার এবং তার জেনারেলরা এখনও বিশ্বাস করছিলেন সোভিয়েতরা স্টালিনগ্রাদে শেষ শক্তিটুকু দিয়ে টিকে থাকার চেষ্টা করছে। তারা বুঝতে পারেনি লাল ফৌজ একটি বিশাল পাল্টা আঘাতের জন্য প্রস্তুত। সোভিয়েত পরিকল্পনা ছিল অত্যন্ত সরল, কিন্তু ভয়ঙ্করভাবে কার্যকর। স্টালিনগ্রাদ শহরের ভেতরে অবস্থানরত জার্মান ষষ্ঠ সেনাবাহিনীকে সরাসরি আক্রমণ করা হবে না, বরং তাদের দুই পাশের দুর্বল ফ্ল্যাঙ্কে আঘাত করা হবে। উত্তরে রোমানিয়ান তৃতীয় সেনাবাহিনী, দক্ষিণে রোমানিয়ান চতুর্থ সেনাবাহিনী। এই বাহিনীগুলোর কাছে পর্যাপ্ত ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ছিল না। তাদের প্রতিরক্ষা লাইন ছিল দীর্ঘ, আর মনোবলও জার্মান বাহিনীর মতো দৃঢ় ছিল না। সোভিয়েত কমান্ডাররা জানতেন যদি এই ফ্ল্যাঙ্কগুলো ভেঙে ফেলা যায় তাহলে পুরো জার্মান ষষ্ঠ সেনাবাহিনী ফাঁদে আটকা পড়বে। উত্তরে জেনারেল নিকোলাই ভাতুতিনের বাহিনী দ্রুত অগ্রসর হতে শুরু করল। তাদের সামনে ছিল শত শতটি 34 ট্যাঙ্ক। রোমানিয়ান প্রতিরক্ষা দ্রুত ভেঙে পড়তে শুরু করল। অনেক ইউনিট সাহসিকতার সঙ্গে প্রতিরোধের চেষ্টা করেছিল, কিন্তু সোভিয়েত আক্রমণের তীব্রতা ছিল অভূতপূর্ব। অনেক রোমানিয়ান সৈন্য পিছু হটতে বাধ্য হয়, কেউ কেউ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই প্রতিরক্ষা লাইনে বিশাল ফাঁক তৈরি হয়ে যায়। পরদিন 20 নভেম্বর, দক্ষিণ দিকেও একই দৃশ্য। সোভিয়েত বাহিনী রোমানিয়ান চতুর্থ সেনাবাহিনীর ওপর আঘাত হানে। আবারও প্রতিরক্ষা লাইন ভেঙে পড়ে। ট্যাঙ্কের পর ট্যাঙ্ক, পদাতিকের পর পদাতিক। সোভিয়েত বাহিনী দ্রুত পশ্চিমের দিকে অগ্রসর হতে থাকে। এখন দুই দিক থেকে অগ্রসর হওয়া সোভিয়েত বাহিনীর মধ্যে দূরত্ব দ্রুত কমতে শুরু করেছে। স্টালিনগ্রাদের ভেতরে অবস্থানরত জার্মান সৈন্যরা তখনও পুরো পরিস্থিতি বুঝতে পারেনি। তারা এখনও শহরের ধ্বংসস্তূপে যুদ্ধ করে চলেছে, যেন কিছুই ঘটেনি। জেনারেল ফ্রিডরিক পাউলুস দ্রুত পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে শুরু করেন। তিনি বুঝতে পারেন তার বাহিনীর দুই পাশ ভেঙে পড়েছে। তিনি বারবার বার্লিনে বার্তা পাঠান, অনুমতি চান, পিছু হটার অনুমতি, অবিলম্বে, যতক্ষণ এখনও সময় আছে। কিন্তু বার্লিনে অ্যাডলফ হিটলার সম্পূর্ণ ভিন্নভাবে বিষয়টি দেখছিলেন। হিটলার বিশ্বাস করতেন ষষ্ঠ সেনাবাহিনী স্টালিনগ্রাদে অবস্থান ধরে রাখতে পারবে। তিনি নিশ্চিত ছিলেন একটি উদ্ধার অভিযান শিগগিরই তাদের মুক্ত করবে। তাই তিনি একটি সংক্ষিপ্ত আদেশ পাঠালেন, ষষ্ঠ সেনাবাহিনী অবস্থান ধরে রাখবে গি। আরও স্পষ্ট ভাষায়, কোনো পিছু হটা নয় গি। 22 নভেম্বর, সোভিয়েত ট্যাঙ্ক বাহিনী কালাচ শহরের কাছে পৌঁছে যায়। সেখানে ডন নদীর সেতুগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সোভিয়েত বাহিনী সেতুগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করে। এখন ফাঁদ প্রায় সম্পূর্ণ। পরদিন 23 নভেম্বর 1942 বিকেলের দিকে সোভিয়েত উত্তর ও দক্ষিণ বাহিনী কালাচ অঞ্চলে একত্রিত হয়। হাত মেলায়। ফাঁদের দরজা বন্ধ হয়ে যায়। স্টালিনগ্রাদে এবং তার আশেপাশে অবস্থানরত প্রায় 2.5 লক্ষ জার্মান এবং অক্ষশক্তির সৈন্য এখন সম্পূর্ণ ঘেরাও হয়ে গেছে। ইতিহাসে এই ঘেরাও পরিচিত হবে কেসেল খি নামে।
জার্মান ভাষায়, অর্থাৎ কড়াই কি? কারণ ষষ্ঠ সেনাবাহিনী এখন একটি বিশাল কড়াইয়ের ভেতরে বন্দী। প্রথমে অনেক জার্মান অফিসার বিশ্বাস করতে পারেননি। এটি কিভাবে সম্ভব? কয়েক সপ্তাহ আগেও তারা বিজয়ের দ্বারপ্রান্তে ছিল, আর এখন তারা নিজেরাই অবরুদ্ধ। স্টালিনগ্রাদের ধ্বংসস্তূপ, যেটি তারা দখল করতে এসেছিল, সেটি এখন তাদের কারাগার। পাউলুস আবারও হিটলারের কাছে অনুরোধ জানালেন, এখনও সময় আছে। ষষ্ঠ সেনাবাহিনী যদি দ্রুত পশ্চিমের দিকে অগ্রসর হয়, তবে হয়তো তারা ঘেরাও ভেঙে বেরিয়ে আসতে পারবে। অনেক জেনারেলও একই মত দেন, কিন্তু হিটলার অস্বীকার করেন। তিনি ঘোষণা করেন, ষষ্ঠ সেনাবাহিনী স্টালিনগ্রাদকে দুর্গে পরিণত করবে গি। তারা অবস্থান ধরে রাখবে ই। আমি তাদের উদ্ধার করব উ। এই সিদ্ধান্ত পরবর্তীতে জার্মান সামরিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটিতে পরিণত হবে। এদিকে ঘেরাওয়ের ভেতরে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে শুরু করেছে। খাদ্য সীমিত, জ্বালানি সীমিত, গোলাবারুদ সীমিত। শীত ক্রমশ তীব্র হচ্ছে, আর বাইরে সোভিয়েত বাহিনী তাদের ঘেরাও আরও শক্তিশালী করছে। প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা জার্মান ষষ্ঠ সেনাবাহিনী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা তখনও জানত না, সবচেয়ে ভয়াবহ দিনগুলো এখনও সামনে। কারণ হিটলার একটি নতুন প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন লুফটওয়াফে আকাশপথে পুরো সেনাবাহিনীকে সরবরাহ করবে। একটি প্রতিশ্রুতি যা প্রায় অসম্ভব ছিল। আর এই অসম্ভব প্রতিশ্রুতির মূল্য দিতে হবে হাজার হাজার মানুষকে। অবরুদ্ধ শহর, ক্ষুধা এবং বরফের মৃত্যু। নভেম্বর 1942 এর শেষ সপ্তাহ। স্টালিনগ্রাদ, এক সময়ের আগুনে জ্বলতে থাকা শহরটি এখন বরফে ঢেকে যেতে শুরু করেছে। ধ্বংসস্তূপের ওপর সাদা তুষারের স্তর জমছে। ভাঙা ভবনের ফাঁক দিয়ে হিমশীতল বাতাস প্রবেশ করছে। দিন দিন তাপমাত্রা নিচে নেমে যাচ্ছে। -20, -30, কখনো কখনো তারও কম। কিন্তু স্টালিনগ্রাদের ভেতরে আটকা পড়া জার্মান সৈন্যদের জন্য ঠান্ডা ছিল কেবল একটি সমস্যা। আসল শত্রু ছিল ক্ষুধা। অপারেশন ইউরেনাসের পর প্রায় 2.5 লক্ষ জার্মান এবং অক্ষশক্তির সৈন্য সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। তাদের মধ্যে ছিল জার্মান, রোমানিয়ান, ক্রোয়েশিয়ান এবং অন্যান্য মিত্র বাহিনীর সদস্যরা। এত বিশাল বাহিনীকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন প্রয়োজন ছিল অন্তত 600 থেকে 700 টন খাদ্য, জ্বালানি, ওষুধ এবং গোলাবারুদ। কিন্তু তাদের কাছে যা ছিল তা কয়েক সপ্তাহের বেশি টিকবে না। এই অবস্থায় হিটলার একটি সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন লুফটওয়াফে আকাশপথে ষষ্ঠ সেনাবাহিনীকে সরবরাহ করবে। হারমান গোরিং, জার্মান বিমান বাহিনীর প্রধান, আত্মবিশ্বাসের সঙ্গে হিটলারকে আশ্বস্ত করলেন। তিনি বললেন এটি সম্ভব। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। লুফটওয়াফের কাছে পর্যাপ্ত পরিবহন বিমান ছিল না। আবহাওয়া ছিল ভয়াবহ। বিমান ঘাঁটিগুলো সীমিত। সোভিয়েত বিমান ও অ্যান্টি এয়ারক্রাফট গান প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছিল। ফলে প্রতিদিন প্রয়োজনীয় সরবরাহের অল্প অংশেই অবরুদ্ধ বাহিনীর কাছে পৌঁছাতে পারছিল। কখনো 100 টন, কখনো 80 টন, অনেক দিন তারও কম, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। ধীরে ধীরে খাদ্য সংকট শুরু হল। প্রথমে রেশন কমানো হল, তারপর আরও কমানো হল। সৈন্যদের প্রতিদিনের খাবার সীমিত হয়ে গেল। এক টুকরো রুটি, সামান্য স্যুপ, কিছু ঘোড়ার মাংস। তারপর একসময় ঘোড়াগুলো শেষ হয়ে গেল। অনেক ইউনিটে সৈন্যরা জমে যাওয়া রুটি ভেঙে খেত। কেউ কেউ রান্না করত চামড়ার বেল্ট, কেউ ঘোড়ার চামড়া সেদ্ধ করে খেত। ক্ষুধা এখন প্রতিদিনের সঙ্গী। জ্বালানির সংকটও দ্রুত প্রকট হয়ে ওঠে। অনেক ট্যাঙ্ক এবং যানবাহন ব্যবহার অযোগ্য হয়ে পড়ে শুধু জ্বালানির অভাবে। সৈন্যদের অনেক সময় কাঠ জোগাড় করতে হতো ধ্বংসস্তূপ থেকে। ভাঙা দরজা, আসবাবপত্র, এমনকি মৃত ভবনের কাঠামো থেকেও। কারণ আগুন ছাড়া শীতের রাতে বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। চিকিৎসা পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ফিল্ড হাসপাতালগুলো আহত সৈন্যে ভরে গিয়েছিল। ওষুধ নেই, ব্যান্ডেজ নেই, অ্যানেস্থেসিয়া নেই। অনেক সার্জন অন্ধকার বাংকারে বরফশীতল পরিবেশে অস্ত্রোপচার করছিলেন। অনেক আহত সৈন্য চিকিৎসা ছাড়াই মারা যায়।
অনেকের অঙ্গ কেটে ফেলতে হয় হিমশীতল ক্ষত বা সংক্রমণের কারণে। আর প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছিল। তবুও হিটলারের আদেশ অপরিবর্তিত। অবস্থান ধরে রাখতে হবে গি। আত্মসমর্পণ করা যাবে না গি। পাউলুসও তার বাহিনীকে অবস্থান ধরে রাখার নির্দেশ দেন। কিন্তু বাস্তবে অনেক অফিসার বুঝতে পারছিলেন সময় ফুরিয়ে যাচ্ছে। তাদের বাঁচাতে হলে দ্রুত বাইরের কোনো সাহায্য প্রয়োজন। আর সেই সাহায্য আসার কথা ছিল দক্ষিণ পশ্চিম দিক থেকে, ফিল্ড মার্শাল এরিক ফন মানস্টেইনের বাহিনীর মাধ্যমে। ডিসেম্বর 1942 জার্মান উচ্চ কমান্ড অপারেশন উইন্টার স্টর্ম শুরু করে। মানস্টেইনের বাহিনী স্টালিনগ্রাদের দিকে অগ্রসর হতে শুরু করে। অবরুদ্ধ সৈন্যদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়। প্রতিদিন তারা পশ্চিম দিগন্তের দিকে তাকিয়ে থাকত। হয়তো আজ, হয়তো কাল উদ্ধার বাহিনী পৌঁছে যাবে। কিছু জায়গায় মানস্টেইনের বাহিনী অবরুদ্ধ ষষ্ঠ সেনাবাহিনী থেকে মাত্র প্রায় 50 কিলোমিটার দূরে পৌঁছে যায়। অনেক জার্মান অফিসার পাউলুসকে অনুরোধ করেন, এখনই সুযোগ, অবস্থান ছেড়ে বেরিয়ে আসুন। ট্যাঙ্ক, যানবাহন এবং অবশিষ্ট শক্তি নিয়ে পশ্চিমে অগ্রসর হন। সম্ভবত এখনও বাঁচা সম্ভব। কিন্তু একটি সমস্যা ছিল, হিটলার। তিনি আবারও পিছু হটার অনুমতি দিলেন না। তার আদেশ স্পষ্ট, স্টালিনগ্রাদ ধরে রাখতে হবে গি, যে কোনো মূল্যে। পাউলুস দ্বিধায় পড়লেন। তিনি জানতেন বাহিনী ক্রমশ দুর্বল হচ্ছে। তিনি জানতেন হয়তো এটিই শেষ সুযোগ। কিন্তু তিনি হিটলারের আদেশ অমান্য করলেন না। আর এই সিদ্ধান্ত ইতিহাসের অন্যতম বিতর্কিত সামরিক সিদ্ধান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে সোভিয়েত বাহিনীও নিষ্ক্রিয় ছিল না। তারা দ্রুত নতুন আক্রমণ শুরু করে। মানস্টেইনের অগ্রযাত্রা থামিয়ে দেয়। অপারেশন উইন্টার স্টর্ম ব্যর্থ হয়। স্টালিনগ্রাদের অবরুদ্ধ সৈন্যদের শেষ বড় আশাটুকুও শেষ হয়ে যায়। শীত আরও কঠোর হয়ে ওঠে। ক্ষুধা আরও তীব্র হয়। প্রতিদিন শত শত সৈন্য মারা যাচ্ছে, কখনো ক্ষুধায়, কখনো ঠান্ডায়, কখনো গোলার আঘাতে। অনেক সৈন্য ডায়েরিতে লিখেছিলেন তারা আর যুদ্ধের কথা ভাবছেন না। তারা শুধু পরবর্তী খাবারের কথা ভাবছেন, পরবর্তী উষ্ণতার কথা ভাবছেন, পরবর্তী দিনের সূর্যোদয় দেখার কথা ভাবছেন। স্টালিনগ্রাদের ভেতরে এখন আর বিজয়ের স্বপ্ন নেই। আছে শুধু বেঁচে থাকার সংগ্রাম। কিন্তু খুব শিগগিরই সোভিয়েত বাহিনী চূড়ান্ত আঘাত হানবে। আর তখন অবরুদ্ধ জার্মান বাহিনীর সামনে থাকবে মাত্র দুটি পথ, মৃত্যু অথবা আত্মসমর্পণ। কিন্তু হিটলার এখনও বিশ্বাস করেন ষষ্ঠ সেনাবাহিনী শেষ পর্যন্ত লড়াই করবে। এবং খুব শিগগিরই তিনি এমন একটি সিদ্ধান্ত নেবেন যা ইতিহাসে চিরকাল আলোচিত হবে। অপারেশন রিং শেষ অধ্যায়ের সূচনা। 1943 সালের জানুয়ারি। নতুন বছর শুরু হয়েছে। কিন্তু স্টালিনগ্রাদের ধ্বংসস্তূপে নতুন বছরের কোনো আনন্দ নেই, কোনো উদযাপন নেই, কোনো আশা নেই। শুধু বরফ, ক্ষুধা আর মৃত্যু। অবরুদ্ধ জার্মান ষষ্ঠ সেনাবাহিনীর অবস্থা এখন ভয়াবহ। হাজার হাজার সৈন্য অপুষ্টিতে ভুগছে। অনেকে দাঁড়াতে পারছে না। অনেক ইউনিটে যুদ্ধ করার মতো পর্যাপ্ত গোলাবারুদ নেই। শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। বাংকারের ভেতর জমে থাকা আহত সৈন্যরা সাহায্যের জন্য কাতরাচ্ছে। কিন্তু সাহায্য আসছে না। কারণ আর কোনো উদ্ধার অভিযান নেই। আর কোনো অলৌকিক ঘটনার সম্ভাবনাও নেই। সোভিয়েত উচ্চ কমান্ড জানত সময় এখন তাদের পক্ষে। তারা সিদ্ধান্ত নিল অবরুদ্ধ জার্মান বাহিনীকে ধীরে ধীরে সম্পূর্ণ ধ্বংস করা হবে। এই অভিযানের নাম দেওয়া হল অপারেশন রিং-খে। রুশ ভাষায় অপারাৎসিয়া কলৎসউ, অর্থাৎ বেষ্টনীকে। নামের মতোই এই অভিযানের উদ্দেশ্য ছিল জার্মানদের চারদিক থেকে চেপে ধরা। ধীরে ধীরে, নীরবভাবে, কোনো পালানোর পথ না রেখে। 8 জানুয়ারি 1943 সোভিয়েতরা একটি অপ্রত্যাশিত পদক্ষেপ নিল। তারা জার্মান ষষ্ঠ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠাল। বার্তাটি ছিল স্পষ্ট। যদি তারা এখন আত্মসমর্পণ করে তবে আহতদের চিকিৎসা করা হবে, বেঁচে থাকা সৈন্যদের জীবন রক্ষা করা হবে। অন্যথায় সম্পূর্ণ ধ্বংস অনিবার্য। জেনারেল ফ্রিডরিখ পাউলুস প্রস্তাবটি হিটলারের কাছে পাঠান।
বার্লিন থেকে উত্তর আসে খুব দ্রুত। আত্মসমর্পণ করা যাবে না গি। হিটলারের বিশ্বাস, ষষ্ঠ সেনাবাহিনী শেষ সৈন্য পর্যন্ত লড়াই করবে। 10 জানুয়ারি সকাল। সোভিয়েত কামান আবার গর্জে উঠল, কিন্তু এবার আগের চেয়েও ভয়ঙ্কর। প্রায় 7,000 কামান একযোগে গোলাবর্ষণ শুরু করল। অবরুদ্ধ জার্মান অবস্থানগুলো একের পর এক ধ্বংস হতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা গোলাবর্ষণ চলল। তারপর এগিয়ে এলো পদাতিক বাহিনী, ট্যাঙ্ক, আর্টিলারি। অপারেশন রিং শুরু হয়েছে। জার্মান সৈন্যরা এখনও সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করছিল। অনেক ইউনিট শেষ গুলি পর্যন্ত লড়াই করেছে, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। তাদের কাছে আর পর্যাপ্ত শক্তি নেই, খাদ্য নেই, জ্বালানি নেই, বিমান নেই, কোনো রিজার্ভ নেই। আর সবচেয়ে বড় বিষয়, তাদের আর আশা নেই। দিনের পর দিন সোভিয়েত বাহিনী অবরুদ্ধ এলাকার আকার ছোট করতে থাকে। জার্মান প্রতিরক্ষা লাইন ভেঙে পড়তে শুরু করে। শহরের বিমান ঘাঁটিগুলো একে একে হারিয়ে যায়। বিশেষ করে পিটোমনিক বিমান ঘাঁটির পতন ছিল মারাত্মক আঘাত। এটি ছিল অবরুদ্ধ বাহিনীর প্রধান সরবরাহ কেন্দ্র। যখন সেটি হারিয়ে যায়, তখন কার্যত ষষ্ঠ সেনাবাহিনীর ভাগ্য নির্ধারিত হয়ে যায়। আর কয়েক দিনের মধ্যেই শেষ অবশিষ্ট বিমান ঘাঁটি গুমরাকো সোভিয়েতদের হাতে চলে যায়। এখন আকাশপথেও আর কোনো সাহায্য আসবে না। জানুয়ারির মাঝামাঝি সময়ে অবরুদ্ধ এলাকা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। যোগাযোগ ক্রমশ ভেঙে পড়ছিল। কমান্ড কাঠামো ভেঙে পড়ছিল। অনেক সৈন্য এখন ছোট ছোট দলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেউ কোনো আদেশ পাচ্ছে না। কেউ জানে না পাশের ইউনিট এখনও লড়ছে কিনা। ধ্বংসস্তূপের মধ্যে মানবিক বিপর্যয় চরমে পৌঁছে যায়। ক্ষুধার্ত সৈন্যরা মৃত ঘোড়ার মাংসের জন্য লড়াই করছে। অনেকেই অসুস্থ। টাইফাস ছড়িয়ে পড়ছে। হিমশীতল ক্ষত প্রতিদিন নতুন শিকার নিচ্ছে। মৃতদের কবর দেওয়ারও আর সুযোগ নেই। মৃতদেহগুলো বরফের নিচে পড়ে থাকছে, নীরবে, স্থির হয়ে। যেন পুরো শহরটি একটি বিশাল সমাধিক্ষেত্রে পরিণত হয়েছে। এই সময়ে জেনারেল পাউলুসের ওপর চাপ বাড়তে থাকে। অনেক অফিসার মনে করছিলেন আত্মসমর্পণই একমাত্র পথ। কিন্তু পাউলুস এখনও হিটলারের আদেশ পালন করে যাচ্ছিলেন। তিনি জানতেন হিটলার কখনো আত্মসমর্পণ মেনে নেবেন না। কিন্তু তিনি এটাও জানতেন যুদ্ধ আর জেতা সম্ভব নয়। বার্লিনে বসে হিটলার এখনও আশাবাদী বক্তব্য দিচ্ছিলেন। তিনি ঘোষণা করছিলেন স্টালিনগ্রাদ একটি কিংবদন্তিতে পরিণত হবে। কিন্তু বাস্তবে সেই কিংবদন্তি ধ্বংস হয়ে যাচ্ছিল। প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে। জানুয়ারির শেষ সপ্তাহ। সোভিয়েত বাহিনী শহরের কেন্দ্রের দিকে দ্রুত অগ্রসর হতে থাকে। জার্মান কমান্ড পোস্ট এখন সরিয়ে আনা হয়েছে ধ্বংসপ্রাপ্ত একটি ডিপার্টমেন্ট স্টোরের বেসমেন্টে। সেখানেই বসে পাউলুস তার শেষ দিনগুলোর অপেক্ষা করছেন। আর ঠিক তখনই বার্লিন থেকে আসে একটি বার্তা। একটি বার্তা যা ছিল প্রতীকী এবং গভীরভাবে রাজনৈতিক। হিটলার ফ্রিডরিক পাউলুসকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করলেন। কারণ জার্মান ইতিহাসে কোনো ফিল্ড মার্শাল কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করেনি। বার্তাটি ছিল নীরব কিন্তু স্পষ্ট। আত্মসমর্পণ নয়, মৃত্যু বেছে নাও। কিন্তু পাউলুস কি করবেন? তিনি কি আত্মহত্যা করবেন, নাকি আত্মসমর্পণ করবেন? স্টালিনগ্রাদের শেষ অধ্যায় এখন শুরু হতে যাচ্ছে। পতন, আত্মসমর্পণ এবং নীরবতা। 1943 সালের 30 জানুয়ারি। বার্লিন, নাৎসি জার্মানির ক্ষমতার কেন্দ্র। সেদিন ছিল একটি বিশেষ দিন। ঠিক 10 বছর আগে 1933 সালের এই দিনেই অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন। বার্লিনে আনুষ্ঠানিক অনুষ্ঠান চলছিল। রেডিওতে বিজয়ের ভাষণ প্রচার করা হচ্ছিল। কিন্তু একই সময়ে প্রায় 2000 কিলোমিটার দূরে স্টালিনগ্রাদের ধ্বংসস্তূপের নিচে একটি সাম্রাজ্যের স্বপ্ন ভেঙে পড়ছিল। স্টালিনগ্রাদের কেন্দ্র, একটি ধ্বংসপ্রাপ্ত ডিপার্টমেন্ট স্টোরের বেসমেন্ট। সেখানেই অবস্থান করছিল জেনারেল ফ্রিডরিক পাউলুসের সদর দপ্তর। চারদিকে ধ্বংসস্তূপ, ভাঙা দেয়াল, আহত সৈন্যদের গোঙানি, বাইরে অবিরাম গোলাগুলি। আর ভেতরে ক্লান্ত, অনিদ্রায় বিধ্বস্ত অফিসাররা শেষ সিদ্ধান্তের অপেক্ষায়।
সেই দিনই হিটলার পাউলুসকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করেছিলেন। এটি ছিল একটি সম্মান, কিন্তু একই সঙ্গে একটি বার্তা। জার্মান সামরিক ইতিহাসে কোনো ফিল্ড মার্শাল কখনো বন্দী হয়নি। অর্থাৎ হিটলার চাইছিলেন পাউলুস আত্মহত্যা করুন অথবা শেষ সৈন্য পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান, কিন্তু পাউলুস ভিন্ন সিদ্ধান্ত নিলেন। তিনি পরে বলেছিলেন, আমি কোনো কর্পোরালের জন্য আত্মহত্যা করব না গি। যদিও এই উক্তির ভাষাগত সত্যতা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে, তবে তার সিদ্ধান্ত ছিল স্পষ্ট। তিনি মরতে চাননি, আর তিনি তার অবশিষ্ট সৈন্যদেরও অকারণে মরতে দিতে চাননি। 31 জানুয়ারি 1943 সোভিয়েত সৈন্যরা ধ্বংসপ্রাপ্ত ডিপার্টমেন্ট স্টোরে পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা পাউলুসের সদর দপ্তর ঘিরে ফেলে। একজন সোভিয়েত অফিসার নিচে নেমে আসেন। তিনি দেখলেন জার্মান ফিল্ড মার্শাল একটি সাধারণ খাটে বসে আছেন, ক্লান্ত, অবসন্ন, প্রায় বিধ্বস্ত। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর অন্যতম প্রধান কমান্ডার এখন একজন বন্দী। ফ্রিডরিক পাউলুস আত্মসমর্পণ করলেন, কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। স্টালিনগ্রাদের উত্তরাঞ্চলে এখনও হাজার হাজার জার্মান সৈন্য প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। তাদের অনেকেই জানতেই না পাউলুস বন্দী হয়েছেন। কেউ কেউ বিশ্বাস করছিল উদ্ধার বাহিনী এখনও আসবে। কেউ কেউ বিশ্বাস করছিল হিটলার তাদের ছেড়ে দেবেন না। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। পরবর্তী 2 দিন ধরে সোভিয়েত বাহিনী উত্তরাঞ্চলের প্রতিরোধ দমন করতে থাকে। ক্ষুধার্ত, অসুস্থ, অর্ধমৃত সৈন্যরা ধীরে ধীরে অস্ত্র ফেলে দিতে শুরু করে। অনেকেই আর দাঁড়াতে পারছিল না। অনেকের হাতে অস্ত্র ধরার শক্তিও ছিল না। 2 ফেব্রুয়ারি 1943 স্টালিনগ্রাদের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। শেষ জার্মান প্রতিরোধও থেমে যায়। দীর্ঘ 5 মাসের যুদ্ধের সমাপ্তি ঘটে। এরপর যা দেখা গেল তা ছিল ভয়ঙ্কর। প্রায় 91,000 জার্মান ও অক্ষশক্তির সৈন্য বন্দী হয়। তাদের মধ্যে ছিল 24 জন জেনারেল। অধিকাংশ সৈন্য এতটাই দুর্বল ছিল যে তারা হাঁটতেও পারছিল না। অনেকেই ক্ষুধা, রোগ এবং ঠান্ডায় চরমভাবে দুর্বল হয়ে পড়েছিল। দীর্ঘ বন্দী জীবনের কারণে এদের খুব অল্প সংখ্যকই পরে জার্মানিতে ফিরে যেতে সক্ষম হয়। অনেকেই সোভিয়েত বন্দী শিবিরে মারা যায়। স্টালিনগ্রাদ শহরের চিত্র ছিল বিভীষিকাময়। প্রায় পুরো শহর ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার ভবন নিশ্চিহ্ন, কারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত। রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ, আর সর্বত্র মৃতদেহ, সৈন্য, বেসামরিক মানুষ, ঘোড়া। যুদ্ধ যেন পুরো শহরটিকে গ্রাস করেছে। মামায়েভ কুরগানের ঢালে তখনও মাটি খুঁড়লে মানুষের হাত পাওয়া যাচ্ছিল। ভলগা নদীর তীরে অসংখ্য অচিহ্নিত কবর তৈরি করা হয়। কেউ আর সঠিকভাবে বলতে পারছিল না কত মানুষ এই যুদ্ধে প্রাণ হারিয়েছে। কিছু হিসাব বলছে সামরিক ও বেসামরিক মিলিয়ে প্রায় 20 লক্ষ মানুষ নিহত, আহত বা নিখোঁজ হয়েছিল। স্টালিনগ্রাদ ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। কিন্তু এই যুদ্ধের তাৎপর্য শুধুমাত্র প্রাণহানিতে সীমাবদ্ধ ছিল না। স্টালিনগ্রাদে নাৎসি জার্মানি শুধু একটি সেনাবাহিনী হারায়নি, তারা হারিয়েছিল তাদের অপরাজেয়তার ভাবমূর্তি। প্রথমবারের মতো পুরো বিশ্ব দেখল জার্মান যুদ্ধযন্ত্রকে শুধু থামানোই নয়, সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব। এই বিজয় সোভিয়েত জনগণের মনোবল আকাশচুম্বী করে তোলে। অন্যদিকে জার্মান জনগণের মধ্যে প্রথমবারের মতো পরাজয়ের বাস্তবতা প্রবেশ করতে শুরু করে। বার্লিনে হিটলার ক্ষুব্ধ, বিস্মিত এবং অপমানিত। তিনি ষষ্ঠ সেনাবাহিনীর পতনের জন্য অনেককে দোষারোপ করেন, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। স্টালিনগ্রাদের পর যুদ্ধের গতি বদলে গেছে। এখন থেকে জার্মান বাহিনী আর কখনো পূর্ব ফ্রন্টে কৌশলগত উদ্যোগ পুরোপুরি ফিরে পাবে না। তবে স্টালিনগ্রাদের গল্প এখানেই শেষ নয়, কারণ এই যুদ্ধ শুধু সামরিক ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি মানুষের সহ্য ক্ষমতা, সংকল্প এবং যুদ্ধের ভয়াবহতার এক অমোচনীয় প্রতীক। আর সেই উত্তরাধিকার আজও আমাদের তাড়া করে বেড়ায়। যে যুদ্ধ বিশ্বকে বদলে দিয়েছিল। 2 ফেব্রুয়ারি 1943 স্টালিনগ্রাদে বন্দুকের শব্দ থেমে গেছে। কিন্তু নীরবতা মানেই শান্তি নয়, কারণ শহরটি এখন এমন এক নীরবতায় ডুবে আছে যা তৈরি হয়েছে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু দিয়ে। ঠান্ডা বাতাস বইছিল,
ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে তুষার উড়ে যাচ্ছিল। ভাঙা কারখানার চিমনিগুলো দাঁড়িয়েছিল নিঃশব্দ সাক্ষীর মতো। কয়েক মাস আগেও যেখানে কামানের গর্জন শোনা যেত, সেখানে এখন শুধু বাতাসের শব্দ। কিন্তু সেই বাতাস যেন এখনও যুদ্ধের স্মৃতি বহন করে নিয়ে বেড়াচ্ছিল। স্টালিনগ্রাদের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখনও শেষ হয়নি। তবুও ইতিহাসবিদদের অনেকেই একমত, এই যুদ্ধই ছিল পূর্ব ফ্রন্টের প্রকৃত মোড় ঘোরানোর মুহূর্ত। এর আগে নাৎসি জার্মানি ছিল আক্রমণকারী। তারা একের পর এক দেশ দখল করেছে: পোল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম, ইউগোস্লাভিয়া, ইউক্রেন। ইউরোপের বিশাল অংশ তাদের নিয়ন্ত্রণে। মনে হচ্ছিল নাৎসি যুদ্ধযন্ত্রকে থামানো অসম্ভব। কিন্তু স্টালিনগ্রাদ সেই ধারণাকে ধ্বংস করে দেয়। স্টালিনগ্রাদের পর সোভিয়েত ইউনিয়ন ধীরে ধীরে কৌশলগত উদ্যোগ নিজের হাতে নিয়ে নেয়। লাল ফৌজ এখন আর শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, তারা আক্রমণ করছে। এবং প্রতিটি নতুন আক্রমণের সঙ্গে জার্মান বাহিনীকে আরও পশ্চিমে ঠেলে দিচ্ছে। কুর্স্কের যুদ্ধ, অপারেশন বাগ্রেশন, পূর্ব ইউরোপ মুক্তির অভিযান, সবকিছুর ভিত্তি তৈরি হয়েছিল স্টালিনগ্রাদের ধ্বংসস্তূপে। স্টালিনগ্রাদের বিজয় বিশ্ব রাজনীতিতেও গভীর প্রভাব ফেলেছিল। ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র বুঝতে পারে সোভিয়েত ইউনিয়ন শুধু টিকে থাকবে না, বরং যুদ্ধ জিততেও পারে। মিত্রশক্তির মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী হয়। অন্যদিকে জার্মানির মিত্র রাষ্ট্রগুলোর মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রোমানিয়া, হাঙ্গেরি, ইতালি। তারা বুঝতে শুরু করে যুদ্ধের ফলাফল হয়তো আর তাদের পক্ষে যাচ্ছে না। কিন্তু স্টালিনগ্রাদের প্রকৃত উত্তরাধিকার সংখ্যায় মাপা যায় না। এটি কোনো মানচিত্রের পরিবর্তনের গল্প নয়, এটি মানুষের গল্প। সেই সৈনিকের গল্প যে ধ্বংসস্তূপের মধ্যে শেষ গুলিটি পর্যন্ত লড়েছিল। সেই নারীর গল্প যিনি বোমার মধ্যেও আহতদের সেবা করেছিলেন। সেই শিশুর গল্প যে যুদ্ধ শুরু হওয়ার আগে শেষবারের মতো তার বাড়ির সামনে খেলেছিল। এবং সেই পরিবারগুলোর গল্প যারা কখনো তাদের প্রিজনদের ফিরে পায়নি। স্টালিনগ্রাদের যুদ্ধ আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। যুদ্ধের মানচিত্রে তীর চিহ্ন আঁকা সহজ, সামরিক কৌশল বিশ্লেষণ করাও সহজ, কিন্তু প্রতিটি তীরের পেছনে থাকে মানুষ। প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে অসংখ্য জীবন। এবং অনেক সময় ক্ষমতাবানদের সিদ্ধান্তের মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। অ্যাডলফ হিটলার এবং জোসেফ স্ট্যালিন, দুই স্বৈরশাসক, দুই ভিন্ন মতাদর্শ। কিন্তু স্টালিনগ্রাদে তাদের ব্যক্তিগত ইচ্ছাশক্তি এবং রাজনৈতিক অহংকার লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ করেছিল। একটি শহরের নাম, একটি প্রতীক, একটি মানসিক যুদ্ধ, এসবের মূল্য ছিল অসীম। আজ স্টালিনগ্রাদের নাম বদলে হয়েছে ভলগোগ্রাদ। তবুও পৃথিবীর মানুষ এখনও শহরটিকে স্টালিনগ্রাদ নামেই বেশি স্মরণ করে। কারণ এই নামটি শুধুমাত্র একটি স্থানের নাম নয়, এটি প্রতিরোধের প্রতীক, ত্যাগের প্রতীক, এবং একই সঙ্গে যুদ্ধের ভয়াবহতার প্রতীক। মামায়েভ কুরগানের উপর দাঁড়িয়ে থাকা বিশাল ভাস্কর্য, দ্য মাদারল্যান্ড কলস, এখনও যেন সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, যখন একটি শহর পুরো বিশ্বের ভাগ্য পরিবর্তন করেছিল। প্রতিবছর হাজার হাজার মানুষ সেখানে যায়, ফুল রেখে আসে, নীরবে দাঁড়িয়ে থাকে। কারণ কিছু যুদ্ধ কখনো সত্যিকার অর্থে শেষ হয় না, তারা স্মৃতিতে বেঁচে থাকে, ইতিহাসে বেঁচে থাকে, মানুষের চেতনায় বেঁচে থাকে। আর হয়তো এটাই স্টালিনগ্রাদের সবচেয়ে বড় শিক্ষা। যুদ্ধ শুরু করা খুব সহজ, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও তার ক্ষত প্রজন্মের পর প্রজন্ম বহন করে মানুষ। ধ্বংসস্তূপ পুনর্নির্মাণ করা যায়, শহর আবার গড়ে তোলা যায়, কিন্তু হারিয়ে যাওয়া জীবন কখনো ফিরিয়ে আনা যায় না। এক শীতের সকালে ভলগা নদীর তীরে একটি শহর আগুনে জ্বলছিল। হিটলার ভেবেছিলেন তিনি একটি শহর দখল করবেন, স্টালিন ভেবেছিলেন তিনি একটি শহর রক্ষা করবেন। কিন্তু শেষ পর্যন্ত স্টালিনগ্রাদ জলি হয়নি জার্মানি, জলি হয়নি সোভিয়েত ইউনিয়নও, জলি হয়েছিল মানুষের অদম্য বেঁচে থাকার ইচ্ছা। আর পরাজিত হয়েছিল যুদ্ধ নিজেই। এবং হয়তো ইতিহাস আমাদের আজও নির্বে একই প্রশ্ন করে, মানুষ কি কখনো সত্যি অতীত থেকে শিক্ষা নেয়?